সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন গোলাম মর্তুজা। আপনারা সবাই তাকে চেনেন, সিনিয়র সাংবাদিক। মর্তুজা, স্বাগত আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি এক ঝলক। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কষ্টে আছে মানুষ, ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয়, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। মানবজমিন, আমরা সবাই এক পরিবার, কম দামের পণ্য শেষ হয়ে যায়, লাইন শেষ হয় না। আমাদের সময় বিশ্বকে ঐক্যের বার্তা দিল সংলাপ, দেশের সব ধর্মের মানুষ সম্প্রীতি রক্ষায় একাট্টা। কালের কণ্ঠ, ব্যবসায়ীরা উপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট, তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা। জায়জায় দিন, ফের নাগালের বাইরে খাদ্যপণ্য, মূল্যস্ফীতি বেড়ে 13.80%। আমরা বাংলাদেশি এক পরিবারের সদস্য, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। কালবেলা প্রাথমিকে বাদ যাচ্ছে 7, গদ্য পদ্য যুগ হচ্ছে 8টি। বাংলাদেশে সাম্প্রদায়িক বিভেদ নেই, দেশ রূপান্তর, জাতীয় ঐক্য, জাতীয় সরকারের অনৈক্য, নানা ধর্ম রীতিনীতি থাকবে, কিন্তু আমরা এক পরিবার। সময়ের আলো আলোচনায় জাতীয় সরকার, মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস জীবন। খবরের কাগজ, সয়াবিন তেল উদাও, ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলানোই হবে মূল লক্ষ্য। দিনকাল, মূল্যস্ফীতি বেড়ে 13.80%। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। আলোকিত বাংলাদেশ, ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য। অবশেষে জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল। সংগ্রাম, যে কোনো মূল্যে সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়, প্রধান উপদেষ্টার সঙ্গে ইউর 28 দূতের বৈঠক 9 ডিসেম্বর। করতোয়া, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবার, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা। টিবিএস, ফ্রাইডে, গভর্নমেন্ট প্ল্যান্স টু পুট 32 Beximco companies on sale to resolve workers' unrest। শিরোনাম দেখলাম, তো শিরোনামটা হচ্ছে যে, আমি শিরোনামটা যদি মিডিয়া দিয়ে শুরু করি, ভারতীয় মিডিয়ার প্রচারণা বাংলাদেশ প্রেক্ষিত। আপনি কীভাবে দেখছেন? দেখছি মানে যে সমস্ত মিডিয়া দেখতাম না, যাদের খোঁজখবর রাখতাম না, তার কারণ তারা এমন কোনো সংবাদ প্রচার করতো না যে কারণে তাদেরকে দেখতে হতো। বিশেষ করে পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেলগুলো, পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওই সমস্ত পত্রিকা এবং স্যাটেলাইট চ্যানেলগুলোর যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এক্সের যে আইডি, এই জায়গাগুলো আগে ওইভাবে লক্ষ্য করতাম না, এখন লক্ষ্য করতে গিয়ে দেখছি যে একটি দেশের মিডিয়া, ভারত অনেক শক্তিশালী, অনেক বড় একটা দেশ। আমরা সবসময় চেয়েছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক থাকুক। হ্যাঁ, তো সেই সুসম্পর্কের জায়গাতে বাংলাদেশ যেন কখনোই এমন কোনো কিছু না করে যাতে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কের কোনো রকম অবনতি হতে, এটা আমাদের সবসময় চাওয়া ছিল। ট্রানজিট থেকে শুরু করে সবসময়, যে কারণে আমরা এক ধরনের ইতিবাচক কথা বলেছিলাম। এই ইতিবাচক কথা বলেছিলাম বলে আমাদের আবার এক ধরনের সমালোচনা আছে যে আমরা ভারতের পক্ষে কথা বলছি। আসলে ভারতের পক্ষে নয়, আমরা এই জায়গায় এই চিন্তা করে কথাটা বলেছিলাম। এই কারণে আমি ভূমিকাটি আগে একটু বলে নিলাম। কিন্তু সেই বিষয়টি এখন যখন আমরা ভারতের মিডিয়া দেখছি, আমি যখন গত 4-5 দিনে আমি ভারতের মিডিয়া একেবারে তন্ন করে খুঁজে দেখেছি, খুঁজে দেখতে গিয়ে দেখলাম যে ভারতের মিডিয়া এমন একটা মিডিয়া, যে মিডিয়া শতভাগ অসত্য সেই সংবাদকে তারা তাদের প্রতিবেদনে নিয়ে আসছে, শতভাগ অসত্য সংবাদকে তারা বলছে যে এটা সত্যি সংবাদ। যেমন ধরেন, একটা মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। এই মন্দিরটি বর্ধমান জেলার সুলতানপুর নামক একটি জায়গার। কালী প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, সেই ভিডিও পোস্ট করা হচ্ছে। সেই কালী প্রতিমার পেছনের ইতিহাসটা হচ্ছে ওই সম্প্রদায়ের, ওই মন্দিরটির ঐতিহ্যই এমন যে ওই কালী প্রতিমাটি 12 ফুট উচ্চতার একটি কালী প্রতিমা ওইখানে স্থাপন করা হয়। 12 বছর ধরে ওই প্রতিমার অংশ করে ভাঙা হয়, ভেঙে বিসর্জন দেওয়া হয়। ওই বিসর্জন দেওয়ার পরে আরেকটি 12 ফিট উচ্চতার কালীর প্রতিমা সেখানে প্রতিস্থাপন করা হয়।
সেটাকে ভারতের বড় বড় পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করলো যে এই দেখেন এই যে বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশের সিরাজগঞ্জের একটি মাজার, অত্যন্ত চরাঞ্চলের একটি মাজার, সেই মাজার ভাঙচুর করা হয়েছিল প্রথম দিকে, যে মাজার ভাঙচুর, সেই মাজার ভাঙচুর হয়েছিল 29শে আগস্ট। আর 1 ডিসেম্বর ভারতের পত্রিকাগুলো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ওই ভিডিও দিয়ে বলছে যে বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হচ্ছে। আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ ইসকনের বিরুদ্ধে। আর ভারতীয় গণমাধ্যম প্রচার করতে শুরু করলো যে এই আইনজীবী ইসকনের আইনজীবী, ইসকনের আইনজীবী সেই কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রমেন রায় আরেকজন আইনজীবী, তিনি দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়েছেন, কমায় আছেন শাহবাগে। তার কে কাকে মেরেছে এখনো কেউ জানে না, নিশ্চয়ই খুবই অন্যায়, তার বিচার হওয়া দরকার। কিন্তু ভারতের গণমাধ্যম, আনন্দবাজার সহ গণমাধ্যম প্রচার করতে শুরু করলো, যে এখনো করে যাচ্ছে, যে রমেন রায় ইসকনের আইনজীবী ছিলেন, এই কারণে রমেন রায়কে মারা হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি, ধরেন আরো 50টা উদাহরণ আমি এখানে বসে দিতে পারবো। এই যে অসত্য সংবাদ তারা প্রচার করছে, এই প্রচার করার মূল উদ্দেশ্যটা কি, কেন তারা প্রচার করছে? আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রচার করার একটাই উদ্দেশ্য, শেখ হাসিনা সরকারের আকস্মিক পতন হয়েছে, সেই আকস্মিক পতনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লোকজন বা তারা যেরকম বিষয়টা মেনে নিতে পারছে না, তারা এখনো ভাবতে চায় যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে। আমার কাছে মনে হয়েছে একই রকমভাবে ভারতেরও যেহেতু পছন্দের মানুষ ছিলেন শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তিনি অত্যন্ত উদার ছিলেন, তো সেই কারণে, এবং ভোটারবিহীন নির্বাচন দিয়ে, রাতে নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। তো সেই ভারতও এই হঠাৎ করে যে তার পছন্দের একটি সরকারের পতন ঘটে গেল, তার বর্তমান কূটনীতিকরা জানলেন না, তার সাবেক কূটনীতিকরা জানলেন না, বুঝতে পারলেন না, তার গোয়েন্দা সংস্থা জানলো না, তার ব্যুরোক্রেসি জানলো না, কিন্তু পতন হয়ে গেল। তো আমার কাছে মনে হয় যে ভারতও এই জায়গাটা কিছুটা হতবিহ্বল হয়ে গেছে, হয়ে গিয়ে তারা যেটা করছে, এক ধরনের ক্ষিপ্ততা নিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় মেতে উঠেছে। এখন এই জায়গাটা আমার কাছে খুব বিস্ময়কর দুটি দিক। এর আবার আরেকটি দিক আছে, ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেই কথাটা কিন্তু হৃদ্যতাপূর্ণ ছিল। অথবা জয়শঙ্কর যখন কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, তার কথাটা কিন্তু একেবারে সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। তিনি কিন্তু এমন কোনো কিছু বলেন নাই যেটা দিয়ে বাংলাদেশকে কোনো রকম কোনো অসম্মান করা বা কোনো রকম কোনো কিছু বোঝায়। সেই বক্তব্য আর ভারতীয় মিডিয়ার বক্তব্য এবং বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে বিপরীতমুখী। তো সেই বিপরীতমুখী বক্তব্যে এখন ভারত জুড়ে, ভারতের বাইরে যে ভারতীয়রা অবস্থান করছেন, একটা বাংলাদেশ বিরোধী অসত্য প্রোপাগান্ডায় সম্মিলিতভাবে প্রোপাগান্ডা চলছে। আমি একটু আগে একটা ফটোকার্ড, এই প্রোপাগান্ডার জবাব কি বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে? আমি জানি না, আমি এখন পর্যন্ত সেইভাবে দেখিনি। আমি দেখেছি কয়েকজন কথা বলতে, প্রেস সেক্রেটারিকে কথা বলতে দেখছি, ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে, কিন্তু আমি জানি না যে সম্পাদক পরিষদের সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে বসা হয়েছে কিনা, বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে বসা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমি এর প্রয়োজনীয়তা অনুভব করি যে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আমাদের সরকারের আরও ঘনিষ্ঠতা দরকার ছিল, আরও বসা দরকার ছিল। কারণ বাংলাদেশের গণমাধ্যম, প্রায় সব গণমাধ্যম এই সরকারকে সহায়তা করার জন্য, সর্বরকমের সহায়তা করার জন্য করার চেষ্টায় আছে। বিশেষ করে ভারতীয় এই প্রোপাগান্ডা মোকাবেলায় বাংলাদেশের গণমাধ্যমের করণীয় কি? নিশ্চয়ই গণমাধ্যমের সম্পাদক হিসেবে আপনার কাছে যদি এক প্রশ্ন করা হয়, আপনার এক ধরনের পরিকল্পনা থাকবে, এক ধরনের পরামর্শ থাকবে। তো সেই বুদ্ধি পরামর্শটা নেওয়া দরকার যে বাংলাদেশের গণমাধ্যম প্রোপাগান্ডা নির্ভর নয়, বাংলাদেশের গণমাধ্যমকে এখন সত্য নির্ভর সঠিক সংবাদ প্রকাশ করতে হবে, সব সংবাদ প্রকাশ করতে হবে। কোনো একজন হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে যদি একটি ঢিল মারা হয় বা বাড়ির এক কোনায় যদি ভাঙচুর করা হয়, ওই সংবাদটি প্রকাশ করে বলতে হবে যে এই ঘটনাটি ঘটেছে, একই সঙ্গে বলতে হবে যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে।
তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকার এবং গণমাধ্যম আরেকটু কাছাকাছি আসা দরকার। কাছাকাছি আসলে এই ভারতীয় প্রোপাগান্ডা মোকাবেলা করা সহজ হবে। একই রকমভাবে আমাদের বিদেশি মিশনগুলোকে কাজে লাগানোর সুযোগ দরকার। বিদেশি মিশন, বিশেষ করে যে সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ মিশন আছে, সেই সমস্ত মিশনগুলো কি করছে অথবা কি করা দরকার, সেই সমস্ত মিশনে যদি লোকজন এখন থেকে না থাকে, বিশেষ করে রাষ্ট্রদূত যদি থেকে না থাকে, তাহলে অতি দ্রুত যোগ্য দক্ষ রাষ্ট্রদূতদের সেই সমস্ত জায়গাতে নিয়োগের একটা ব্যবস্থা করা দরকার। কারণ এই প্রোপাগান্ডা মোকাবেলা না করলে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সব কিছুর উপরই একটা প্রভাব পড়তে পারে। কারণ ভারতীয়রা একটা সম্মিলিতভাবে বাংলাদেশের ইমেজ ধ্বংসের একটা প্রক্রিয়ায় নেমেছে, এটাকে তো মোকাবেলা করা দরকার। আপনি জানেন যে মানে কলকাতা এবং আগরতলায় যে আমাদের দুজন কূটনীতিককে ঢাকায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, যেহেতু আগরতলায় এটা তো একটা বিস্ময়কর ঘটনা। পৃথিবীর খুব কম সংখ্যক জায়গায় নজির আছে, যুদ্ধবিধ্বস্ত কিছু এলাকা ছাড়া নজির আছে যে ওই দেশের দূতাবাসে বিরোধী পক্ষ বা প্রতিবাদ করতে গিয়ে ভেতরে ঢুকে গেছে, ভাঙচুর করেছে, মানে পতাকা পুড়িয়েছে, পতাকা ছিঁড়ে ফেলেছে, এরকম নজির কম। রাইট, যে যুদ্ধবিধ্বস্ত এলাকা ছাড়া, যে জায়গার উপরে কোনো কন্ট্রোল থাকে না, আগরতলায় এটা ঘটেছে। যে সময়টাতে ঢাকার ভারতীয় দূতাবাসে বাংলাদেশ কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে, সেই সময় আগরতলায় বাংলাদেশ দূতাবাসে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। কলকাতা দূতাবাস হামলার চেষ্টা হয়েছে কিন্তু ঠেকানো হয়েছে, সেখানে তার পুলিশ দিয়ে ঠেকিয়েছে। তো সেই রকম একটা জায়গাতে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এখন আগরতলা এবং কলকাতায় যে মিশনের দায়িত্বে যারা আছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এগুলোর সবই ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নেই, স্বাভাবিক নয়, একেবারে অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, সেসবের ইঙ্গিত বহন করছে। কিন্তু একটি জায়গাতে আমি আরেকটা জায়গাতে বিস্মিত হই। বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হলো এবং কার্যকর করা হলো যে ভারত সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে সাংবাদিকরা বাংলাদেশ দূতাবাসে ভিসা চাইলেই ভিসা পাবে, অতি দ্রুত ভিসা পাবে, কোথাও কোথাও 1-1.5 ঘন্টার মধ্যে ভিসা পাবে। কলকাতার ক্ষেত্রে 1-1.5 ঘন্টার মধ্যে ভিসা পাওয়ার নজির আছে। আর কলকাতা থেকে তো বাংলাদেশে আসা খুব সহজ, বাস ভর্তি করেও সাংবাদিকরা চলে আসতে পারে। তো তারা অনেকে এসেছেও, কিন্তু এসে তারা কি দেখছে তার প্রতিফলন তাদের গণমাধ্যমে নেই। তারা কিন্তু বাংলাদেশে এসে তারা কিন্তু একটি অঞ্চলও দেখাতে পারেনি যে এই অঞ্চলে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। আরেকটা জায়গাতে ভারতীয় গণমাধ্যম ভয়াবহ রকমের অপরাধ করছে। ধরুন, এখন প্রশ্ন করছে একজন যুবক বলছে, একজন সংখ্যালঘু হিন্দু যুবক বলছে যে আমরা বিপদে আছি, আমরা আশঙ্কায় আছি, আতঙ্কে আছি, এই কথা তার মুখ দিয়ে বলানো হচ্ছে। আর স্ক্রিনকে 2 ভাগ করে আরেক ভাগে দেখানো হচ্ছে 5 আগস্টের আগের ছবি, মানে পুলিশের সঙ্গে যে সাংঘর্ষিক অবস্থা, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ছাত্র জনতার উপর আক্রমণ করছে, সেই ছবি দেখিয়ে এখনকার বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে ভারতের যে জনগণ তারা মনে করছে ওই যে যুবক বলছে যে আমরা আশঙ্কায় আছি, আতঙ্কে আছি, আর ওই ছবি দেখানোর ফলে ভারতের মানুষ মনে করছে এখন মনে হয় এই ঘটনা ঘটছে না। তো এটা তো আপনার যে কাউন্টার কিছু তো আমরা দেখছি না, কাউন্টার কিছু দিচ্ছি না। সেজন্যই বললাম যে আমাদের মন্ত্রণালয়ের, আমাদের সরকারের উচিত গণমাধ্যমের সঙ্গে বসা, অনতিবিলম্বে বসে যেভাবে রাজনীতির সঙ্গে বসেছে ধর্মীয়, নিশ্চয়ই আপনার এই প্রশ্নে আসবে, অবশ্যই বসা উচিত এবং বসে একটা পরিকল্পনা করা দরকার। কারণ এই প্রোপাগান্ডাটা বিচ্ছিন্ন কোনো প্রোপাগান্ডা নয়, এই প্রোপাগান্ডাটা খুব পরিকল্পিত প্রোপাগান্ডা। ধরেন, কোন বনেগা করপতিতে একটি প্রশ্ন করেছেন অমিতাভ বচ্চন, সেই প্রশ্নের মধ্যে এরকম আছে যে প্রশ্নটা খুব সম্মানজনক নয়, যে একজন নোবেল বিজয়ী রাজনীতিতে, মানে নিজে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সেই দেশের রাজনীতি দখল করেছেন বা বিদ্রোহী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এরকম একটা শব্দ দিয়ে প্রশ্ন করার চেষ্টা করা হচ্ছে। তার মানে সূক্ষ্মভাবে এখানেও এক ধরনের অপমান বা অসম্মান করার ব্যাপার আছে। কোন বনেগা করপতি পর্যন্ত তারা এটা নিয়ে গেছে। তার মানে হচ্ছে এক ধরনের একদম পরিকল্পিতভাবে জাতীয় ক্যাম্পেইন, পরিকল্পিতভাবে এই ক্যাম্পেইনটা চালানো হচ্ছে। সেখানে বাংলাদেশ যত ছোট দেশই হোক, বাংলাদেশের গণমাধ্যম খুব কম শক্তিশালী নয়। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যদি আমরা সম্মিলিতভাবে পরিকল্পনা করে, গণমাধ্যমকে তো আপনার আস্থায় নিতে হবে, গণমাধ্যমকে আস্থায় নিতে হবে, গণমাধ্যমের সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, এটা খুব জরুরি। আমার ধারণা যে নিশ্চয়ই সরকারের পরিকল্পনায় আছে, না থাকলে আশা করব যদি পরিকল্পনায় থাকে বা থাকে তাহলে খুশি হব। যেটা আপনি বলেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে তিনি একটি কথা বলেছেন, যেটা ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবার। এইটা আমি যেটা বলছিলাম যে একটু আগে গণমাধ্যমের কথা বললাম, আর এটা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগের দিন রাজনীতিবিদদের সঙ্গে কথা বললেন, এই কথা বলার তাৎপর্যটা কি? তাৎপর্যটি হচ্ছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে এই ধর্মীয় অসাম্প্রদায়িকতা, প্রোপাগান্ডা বা বাংলাদেশেের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাতে আমরা সবাই একমত। আমাদের মধ্যে অনেক বিরোধ আছে, আপনার সঙ্গে আমার দর্শনগত বিরোধ থাকতে পারে, কিন্তু স্বার্থ যখন বাংলাদেশ, তখন আমরা সবাই একমত। রাজনীতিবিদদের সাথে কথা বলে বসে এটা প্রমাণ করেছেন, এবং অত্যন্ত দূরদর্শী একটা সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার সঙ্গে থেকে যারাই সিদ্ধান্ত নিয়েছেন তারা সাধুবাদ পাবেন। একই সঙ্গে এই যে ধর্মীয় নেতা যারা, আমাদের রাজনীতিতে এ যাবৎকালের ব্যাপারটা ছিল সবসময় এদেরকে উপেক্ষা করা হতো, সবসময় এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, সবসময় এদেরকে, এরা যেহেতু দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, পায়জামা পাঞ্জাবি পরে, এদেরকে এক ধরনের দূরে সরিয়ে রাখার একটা ব্যাপার ছিল। কিন্তু এরা তো এই সমাজের অংশ, এরা খুব শক্তিশালী অংশ। তো এই শক্তিশালী অংশটা একটা দেশে যদি সাম্প্রদায়িক কোনো রকম কোনো কিছু মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে হয়, অথবা এই প্রোপাগান্ডা মোকাবেলায় এই যে ধর্মীয় নেতাদেরকে যে একসঙ্গে করা, একসঙ্গে বসা, তাদের কথা শোনা এবং সরকার কি চায় সেই বক্তব্যটা তাদের কাছে তুলে ধরা, এটাকেও আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মনে করি, এবং বর্তমান সময়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো একটা সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। এবং ধর্মীয় নেতারাও যে অঙ্গীকার করেছেন, ধর্মীয় নেতারাও যে অসাম্প্রদায়িক কথা বলেছেন, সেখানে কিন্তু শুধুমাত্র মুসলিমরা না, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছেন, সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা আছেন, সবাই কিন্তু কথা বলেছেন এক সুরে। ডক্টর ইউনূসের যে সুর, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার সুর কিন্তু এক। এবং বিশেষ করে মুসলিমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তারা যে অঙ্গীকার করেছেন যে আমাদের কোনো রকম এরকম কোনো কিছু হতে দেয়া যাবে না, এইখানে আমাদের ভূমিকা রাখতে হবে, এগুলো সবই তো ইতিবাচক। আমরা তো ইতিপূর্বে দেখেছি যে 3 দিন সরকার ছিল না, ওই 3 দিন আমরা তো মাদ্রাসার শিক্ষার্থীদের মন্দির পাহারা দিতে দেখেছি। বাংলাদেশে তো ইন্ডিয়ান মিডিয়া শুধু এই অপপ্রচার করছে যে একটি মন্দিরে একটা ঢিল দেওয়া হয়েছে, কিন্তু একটি মন্দিরে ঢিল দেওয়ার কথাটা সত্যি হলেও ওই মন্দিরটি যে মুসলিমরা পাহারা দিয়েছে এটাও তো সত্যি, কিন্তু সেটা তো তারা প্রচার করছে না, কিন্তু সেটা তো আমাদেরকে করতে হবে। সেই জায়গাটিতে এই উদ্যোগটা আমার কাছে খুব ইতিবাচক। অনেক ধন্যবাদ। এবার আসি, বাংলাদেশ প্রতিদিনই শিরোনাম হচ্ছে কষ্টে আছে মানুষ। এটা নিদারুণ সত্য বক্তব্য, মানে নিদারুণ সত্য। এইটাকে আড়ালো করার কোনো সুযোগ নেই, এটাকে রাগঢাক করারও কোনো সুযোগ নেই। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের বাস্তবতায় যে জিনিসপত্রের দাম চেষ্টা আছে, কিন্তু সেই চেষ্টা সত্ত্বেও কমানো যাচ্ছে না। মানুষের কাছে ন্যায্য মূল্যে যে জিনিসপত্র পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, মানব জমিনের শিরোনাম দেখলাম যে সমস্ত জিনিসের দাম কম, লাইন শেষ হয় না, কিন্তু সেই সমস্ত জিনিস শেষ হয়ে যায়, এটাও সত্য। এবং আমার কাছে একটি জিনিস ইতিবাচক, যে সরকারের ভেতর থেকে এই পুরো ব্যাপারটা অস্বীকার করা হচ্ছে না, বলা হচ্ছে না যে না এরকম কোনো কিছু ঘটছে না, পূর্বে আমাদের যে ঐতিহ্য ছিল, যে নজির ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু স্বীকার করলে তো হবে না, কোনো না কোনোভাবে মানুষের এই কষ্ট তো কমাতে হবে, দুর্ভোগটা তো কমাতে হবে। আমি জানি না কি উদ্যোগ নেওয়া যাবে। একথা সত্যি যে আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, একটা ব্যাপক লুটপাটের, মানে ধসে যাওয়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনার লুটপাট করা অর্থনীতিটা বর্তমান সরকার পেয়েছে, বিপুল ঋণ সরকারের কাঁধে, সেই ঋণ শোধ করতে হবে। 2027 সালে গিয়ে যখন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ঋণ শোধ করতে শুরু করতে হবে, বাংলাদেশের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে কি আসবে না সেটা এখনও অনিশ্চিত, কিন্তু ঋণ পরিশোধ করতে হবে, বিপুল পরিমাণ ঋণ। তো সব কিছু মিলিয়ে একটা ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকিং খাত ঠিক করতে চেষ্টা করা হচ্ছে, অর্থনীতি ঠিক করার চেষ্টা হচ্ছে, ডলার নাই, ডলারের মজুদ ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টার মধ্যে জিনিসপত্রের দাম কমানোরও আমরা একটা চেষ্টা দেখি, কিন্তু বাজারে এর প্রভাব নেই।
আমি আজকে সকালবেলা আলু কিনতে গিয়ে দেখেছি যে আলুর কেজি ছিল নতুন আলু 120 টাকা, আজকে সেই আলু বিক্রি হয়েছে 150 টাকা। আমার তাড়াহুড়োর কারণে বেশি কথা বলা হয়নি, বললো যে দাম আজকে বেড়েছে। কি কারণে বেড়েছে সেটা নিশ্চয়ই জানার একটা ব্যাপার আছে। একদিনের ব্যবধানে যদি 1 কেজি আলুতে 20 টাকা 30 টাকা বেড়ে যায়, আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজারের কথা বলছি, আগের দিন 120 টাকা, পরের দিন 150 টাকা। কেন এরকম বাড়ে? এটা শুধুমাত্র সরবরাহ কম বা অন্য কোনো কারণ নয়, এগুলো আমাদের জানা দরকার। এটা পরিকল্পিত হতে পারে, এইগুলো সরকারের একটু জানা দরকার। কিন্তু মানুষের কষ্টটা কমানো দরকার, মানুষের দুর্ভোগটা কমানো দরকার। এই জায়গাটা কিছু না কিছু করতেই হবে। আরেকটা বিষয় হলো যে আপনি জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে মামলায় নাম স্বরাষ্ট্র না, এটা পুলিশের আইজি বলছেন যে মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়। এই কথা এর আগেও কেউ কেউ বলেছেন যে মামলায় নাম থাকলেই কেউ গ্রেপ্তার নয়, এটা ভালো কথা। কিন্তু আমি শুরু থেকেই যেটা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের ভেতরে বিগত 1.5 দশকের ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার এই মামলা দেওয়ার ক্ষেত্রে একটা নজিরবিহীন নজির তৈরি করে গেছে। লাখ লাখ মানুষের নামে মামলা। বাংলাদেশে ইতিপূর্বে আর কোনো সরকার এই রকমের অপকর্ম করে নাই। আমাদের পুলিশ যেহেতু সেই পুলিশই, কিছু সংখ্যক নাই, উপরের কিছু মাস্তান রাজনৈতিক পরিচয়ের পুলিশ নাই, কিন্তু নিচের দিকে যে পুলিশ আছে সেই পুলিশ তো ওই পুলিশই রয়ে গেছে। তো সেই পুলিশই রয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, এখনো যে মামলায় আসামি হওয়ার কথা হয়তো 5 জন, সেই মামলায় 500 আসামি করে দেয়া হচ্ছে। যিনি মামলা করতে আসেন অধিকাংশ ক্ষেত্রেই তিনি মামলা বিষয়ে খুব বেশি কিছু জানেন না, পুলিশ প্রভাবিত করে মামলার ক্ষেত্রে। তো এই যে মামলায় হয়তো 10 জন আসামি হওয়ার কথা ছিল, সেখানে যদি 1000 মানুষকে আসামি করা হয় এবং তারপরে যদি বারবার করে এই বক্তব্য আসে যে নাম থাকলেই গ্রেপ্তার করা হবে না, এটা ভালো বক্তব্য, মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়। কিন্তু আমার কাছে মনে হয় ওই জায়গার আগে মামলায় যাতে এই গণহারে ঢালাওভাবে আসামি করা না হয়, সেই জায়গার দিকে মনোযোগ বেশি দেওয়া দরকার। কিন্তু মামলাগুলো স্ক্রুটিনি করতে অসুবিধাটা কি? কোনোটাতেই কোনো সমস্যা নেই, কিন্তু আমার ধারণা যেহেতু পুলিশ গোছানোর কাজ চলছে, এখনও গুছিয়ে উঠতে পারছে না, তো পুরো মনোযোগ সম্ভবত দিতে পারছে না, না হলে এই ঘটনা ঘটার কথা নাই। তো তারপরেও যেটা নতুন না, পুলিশ তো শুনেছি যে বেশিরভাগই জয়েন করে ফেলছে। বেশিরভাগ জয়েন করলেও পুলিশের মনোবল এখন, আপনি ঢাকার রাস্তা দিয়ে আপনি চলতে গিয়ে দেখেন, আগে পুলিশ দেখা যেত না, এখন সার্জেন্ট সহ ট্রাফিক আছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সেই আগের তৎপরতা নাই। আমি খেয়াল করে দেখেছি, আগে একটি গাড়ি যদি ইউটার্ন নিতে গিয়ে ভুলভাবে ইউটার্ন নিত, ওই জায়গাতে যেভাবে থামানো হতো, এখন থামানোর চেষ্টা করা হলেও ড্রাইভার যদি একটু চলে যেতে চায় গাড়িটাকে যেতে দেয়। পুলিশ মনে হয় এখনো ভয়ে আছে। তো এই অর্থাৎ পুলিশ এখনো পুরোপুরিভাবে সক্রিয় নয়। তো আইজিপি নতুন এসেছেন, তার একটা ভালো গুডউইল আছে, তিনি দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত, সৎ পুলিশ অফিসার হিসেবে পরিচিত, এবং তিনি বেশ কয়েক বছর আগে অবসর নিয়ে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। ফিরিয়ে আনার পরেও পুলিশের ভেতরে তার প্রতি একটা আস্থা তৈরি হয়েছে। এখন তিনি ভালো কি খারাপ, আস্থা তার প্রতি থাকবে কি থাকবে না, সেটা আসলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। তিনি এই যে কথা বলছেন মামলায় আসামি থাকলেই গ্রেপ্তার নয়, এটা আসলে কাজে প্রমাণ করে দেখাতে হবে, এবং তার চেয়ে বেশি প্রমাণ করতে হবে যাতে এই ঢালাও মামলায় ঢালাও আসামি করা না হয়, সত্যিকার অর্থেই শত শত আসামি যাতে করা না হয়, কয়েক হাজার আসামি যাতে করা না হয়, ওই অজ্ঞাত আসামি যাতে করা না হয়। অজ্ঞাত আসামি তো করা হয় মূলত পুলিশের তো হয়ে গেছে অনেকগুলা, কিন্তু হয়ে গেছেই বললে মতি ভাই আমার ধারণা ভুল হবে, কারণ সামনে আরো বহু সময় রয়ে গেছে। আর যাতে না হয় এগুলোকে, আপনি যেটা বলেন এগুলোকে স্ক্রুটিনি করা হোক, আর সামনে যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। হ্যাঁ মুর্তজা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।